প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ, ভোটারদের মন জয় মরিয়ার প্রার্থীরা। 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মী। জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না, পাচারের টাকা ফেরত এনে দেশের উন্নয়ন করা হবে। কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ঢাকায় নীরব এলাকা ঘোষণার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে শাস্তির তাগিদ পরিবেশ উপদেষ্টার। এবং এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থ দিনে কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা চলছেই। ভোটের বাকি আর মাত্র 9 দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ। সময় যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা, নির্বাচনী হাওয়া বইছে সবখানে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা দিনরাত ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। হিসেব নিকেশ যাই হোক, ভোটের শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর বরিশালে ঐতিহাসিক বেলস পার্কে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা। তার আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিভাগীয় সমাবেশ ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল থেকে ফেরার পথে তারেক রহমান যোগ দেবেন ফরিদপুরের জনসভায়। নেতাকর্মীরা বলছেন, এটি কেবল সফর নয়, বরং আগামী রাজনীতির নতুন দিক নির্দেশনা। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। পচার রাজনীতি নয়, 24-এর যুব সমাজ চায় পরিবর্তন। একথা বলেছেন জামায়াতের আমির ইসলামীর ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। পাচারের টাকা ফেরত এনে দেশের উন্নয়ন করা হবে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে। জামায়াত প্রশাসনের চায় না, তবে অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ইনসাফের দেশ গড়ার সুযোগ দিতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কিশোরগঞ্জ জনসভা শেষে ময়মনসিংহ ও গাজীপুর জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2-এ সারোয়ার আলমগীর ও শেরপুর 2-এ বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে। এর আগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন। গত 18 জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আপিল করা হয়েছিল। দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 265, ফেনী 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের এই যে আপনার প্রচারণা চলছে, এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন আপনাদের জন্য, কি অবস্থা একটু বলবেন? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনটি আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা। তিনি এলাকায় যতবারই নির্বাচন করেছেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের কাছে উনি অনেক জনপ্রিয় একটি আবেগের জায়গা। আমরা নির্বাচন শুরুর অনেক আগে থেকেই এখানে আমরা নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছিলাম। তখন আমাদের
নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা কাজ করেছি। এরপরে আমাদের ধারাবাহিকতা চলছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ঘরে ঘরে আমরা গিয়েছি। সেখানে ভোটাররা 16 বছর ভোট দিতে পারেনি, তারা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং ওনারা বলছেন যে ওনারা আগামী দিনে নির্বাচনে ধানের শীষকে ভোট দিবেন এবং 16 বছর এখানে কোনো উন্নয়ন হয় নাই। আমরা বলেছি যে 16 বছরে যে উন্নয়নগুলো আপনারা পান নাই, আমাদের মা বেগম খালেদা জিয়া যে উন্নয়ন কাজগুলো শেষ করতে পারেন নাই, ইনশাল্লাহ আগামী দিনে আমি নির্বাচিত হয়ে এই সমস্ত উন্নয়ন কাজ, বিশেষ করে বন্যা, এটা আমাদের একটা অনেক বড় সমস্যা। প্রতি বছর একবার করে বন্যা হয়, এলাকার মানুষের সব শেষ করে দেয়। রাস্তাঘাট অনুন্নত, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান, এখানে অনেক শিক্ষিত মানুষ, কিন্তু বর্তমানে যে শিক্ষা সেটা মনে করি যে এই মান আর উন্নত হওয়া প্রয়োজন। ইসলামী শিক্ষা সব কিছু মিলে আমরা বলেছি যে ইনশাল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়া মানি তো ধানের শীষ, আর আমি তো বেগম খালেদা জিয়ার প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হয়ে মায়ের যে অসম্পূর্ণ কাজগুলো শেষ করব, এই এলাকার একটি পরিবেশকে সুন্দর করব, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত মাদক মুক্ত এলাকা প্রতিষ্ঠা করব। আপনি সন্ত্রাস এবং চাঁদাবাজের কথা বলছেন, এটা একটি সীমান্ত এলাকা, আমরা জানি এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের প্রকোপ বেশি। আপনার এ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আমার অবশ্য পরিকল্পনা আছে। আমি চাই এলাকার যুব সমাজকে মাদক হাত থেকে রক্ষা করা। এই আমাদের চতুর্দিকেই সীমান্ত, এখানে যাতে মাদক আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে বা এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে না পারে, সেদিকে আমাদের নজর আছে। কারণ আমরা চাই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে রক্ষা করতে। পাশাপাশি এদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা, এদের কর্মসংস্থান ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াইফাই জোন করা, আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চাই আগামী দিনে আমাদের সাথে সাথে যুব সমাজটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং এদের দ্বারাই সম্ভব একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেওয়া। এই যে প্রচারণা চালাচ্ছেন, প্রচারণায় কোনো বাধা বা প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতা, এরকম কোনো সমস্যা আছে কিনা? আমরা যে প্রচারণা চালাচ্ছি আমাদের তেমন কোনো বাধা আমরা আসলে দেখছি না। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এখানে অনেক দলই তো প্রতিনিধিত্ব করছেন। একটি দল আছেন যারা ভোটের জন্য মানুষের ভোটার আইডি কার্ড দিচ্ছেন, অনেককে বোরকা উপহার দিচ্ছেন, অনেকে বিকাশে টাকা দিচ্ছেন। এগুলো যে তারা কেন করতে যায় না। এই এলাকার মানুষ সবসময় ধানের শীষ এবং বেগম খালেদা জিয়া, এর বাইরে কখনো যান নাই। কারণ এখানে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের সবচেয়ে আবেগের একটি জায়গা। এই যে খালেদা জিয়ার আসন নেই, তাহলে কি এইখানে প্রচারণায় সরগরম ভোটের মাঠ, উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানতে ছুটছেন প্রার্থীরা। ঢাকায় ভোটের প্রচারের খবর জানাতে গুলিস্তান এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, ভোটের বাকি আর মাত্র 9 দিন। রাজধানীতে আজ নির্বাচনী প্রচারণার চিত্র কেমন দেখছেন? জানাবেন প্রার্থীদের তৎপরতার খবরও। আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন যতটা কাছে আসছে, এগিয়ে আসছে, ততই কিন্তু প্রচারণায় একটি ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা 8 আসনে। এখানে নির্বাচনী ঢাকা 8 আসনে গুলিস্তান হল মার্কেটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এখানে বক্তৃতা রাখবেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলছি যে আসলে এই এলাকার উন্নয়নে কি চাইছেন, কি কি সমস্যা আছে, কেমন প্রার্থীকে নির্বাচন করতে চাচ্ছেন? আমরা চাইতে আছি ভালো একটা প্রার্থী যাতে নির্বাচনে জয় হয়, আমাদের এবং দরকার যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়। আসলে যেমনটি বলছিলেন যে সবাই চাইছেন সুষ্ঠু নির্বাচন এবং ভোটাধিকার নিশ্চিতকরণ। আমরা একটু আরেকজনের সাথে কথা বলি, কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চাইছেন? আমরা মির্জা আব্বাসকে নির্বাচিত করতে চাচ্ছি, বিএনপি ধানের শীষ। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, তারা এক একভাবে চাইছেন এক এক প্রার্থীকে। আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে মির্জা আব্বাস তিনি এখানে আসবেন, এখানে এসে তিনি এই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে গণসংযোগ করবেন এবং তারপরই তিনি পাতাল মার্কেট, তারপর স্টেডিয়াম মার্কেটে যাবেন এবং সেখানে গিয়ে সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলবেন এবং নির্বাচনী তার যে ইশতেহার রয়েছে সেটি তিনি তাদের সামনে তুলে ধরবেন। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। সুনন্দা। রিফাত, ধন্যবাদ আপনাকে। ঢাকার কিছু এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার বাস্তবায়ন করবে পরবর্তী সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে হর্ন বাজানো ও শব্দ দূষণ প্রতিরোধ অনুষ্ঠানে কথা বলেন তিনি। চালকরা বদভ্যাসের কারণে অতিরিক্ত হর্ন বাজান বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটা গাড়ি যেখানে হর্ন দেয় সেখানে এটা একটা কঠিন কাজ হবে, কিন্তু এটা অসম্ভব কাজ না। এরকম কাজ সম্ভব করা হয়েছে নির্বাচনের পরে যদি পরিবেশ অধিদপ্তর
এবং পুলিশ একসাথে কাজ করে, তাহলে এই শব্দ দূষণের যে অত্যাচার, এটা থেকে আমরা বাংলাদেশের মানুষকে একটা পর্যায়ে মুক্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। যৌন অপরাধে জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। কয়েক মাসের অচল অবস্থার পর এলো এই সিদ্ধান্ত। হাউস ওভারসাইট কমিটির সামনে তারা হাজিরা দিতে অস্বীকৃতি জানানোয় এতদিন সাক্ষ্য গ্রহণের বিষয়টি ঝুলেছিল। এমনকি ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে ফৌজদারি অবমাননার অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে ভোটাভুটির কয়েকদিন আগে তাদের সাক্ষ্য দিতে সম্মতির খবর সামনে এলো। 2019 সালে কারাগারে থাকা অবস্থায় মারা যান জেফ্রি অ্যাপস্টাইন। জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওমরি অঞ্চলে 15 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। ওই এলাকায় বাড়ির বাইরে তুষারপাতের নিচে চাপা পড়ে 91 বছর বয়সে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকায় প্রচণ্ড শীতে মারা গেছে বেশ কয়েকজন। আওমরির অঞ্চলের গভর্নর সইচিরো মিয়াশিতা জানিয়েছেন, এরই মধ্যে প্রবীণদের সহায়তা ও ত্রাণ সরবরাহে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় রাস্তা এবং ঘরবাড়ি থেকে তুষার পরিষ্কারের সময় বেশ কয়েকজন কর্মী চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়। দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। নীল আকাশ চিরে গর্জে উঠছে যুদ্ধ বিমান। মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ, শ্বাসরুদ্ধকর কৌশল আর চোখ ধাঁধানো অ্যারোবেটিক্সে থমকে যাচ্ছে সিঙ্গাপুরের আকাশ। এটি যেন শুধু একটি এয়ার শো নয়, এ যেন শক্তি প্রদর্শনের এক নীরব বার্তা। এমনই নাটকীয় আবহে সিঙ্গাপুরে শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় এভিয়েশন ইভেন্টের মিডিয়া প্রিভিউ। সিঙ্গাপুরের আকাশে চোখ ধাঁধানো বিমানের নান্দনিক কৌশল দিয়ে শুরু হয়েছে এশিয়ার প্রিমিয়ার এভিয়েশন ইভেন্ট সিঙ্গাপুর এয়ার শো। এয়ার শোতে অংশ নিয়েছে বিমান নির্মাতা সংস্থা, এয়ারলাইন্স, অস্ত্র নির্মাতা কোম্পানি এবং বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধি দল সহ বিশ্বের 1000-এরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে থাকছে আধুনিক যাত্রীবাহী বিমান থেকে শুরু করে যুদ্ধ বিমান, ড্রোন, যন্ত্রাংশ এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা। একদিকে এয়ারলাইন্সগুলো এই অতিরিক্ত খরচ বহন করছে, অন্যদিকে সরবরাহকারীরা দাম বাড়াচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। ইঞ্জিন নির্মাতা কোম্পানিগুলো এখন একটু থেমে ভেবে দেখা উচিত তারা আসলে কি করছে। এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী হিসেবে পরিচিত সিঙ্গাপুর এয়ার শোতে এবার বিশেষ গুরুত্ব পেয়েছে সামরিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি। রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের ব্যবহৃত এবং যুক্তরাষ্ট্রে নির্মিত লকহিড মার্টিনের F-35 যুদ্ধবিমান প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে এই শোতে। বিশ্লেষক ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্টদের মতে এবারের সিঙ্গাপুর এয়ার শোর প্রতিরক্ষা খাত ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা জেরে এরই মধ্যে সামরিক বাজেট বৃদ্ধি করেছে বেশ কয়েকটি দেশ। সিঙ্গাপুর এয়ার শো শুধু প্রযুক্তির প্রদর্শনের মঞ্চ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দ্বিবার্ষিক আয়োজন, যা এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী হিসেবে পরিচিত। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।